হ্যালো বন্ধুরা, এখন আমি সায়ন্তন ঘোষাল পরিচালিত সোনার কেল্লা চোখের ধন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো পরমব্রত চ্যাটার্জি, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। ছোট করে যদি গল্পটা বলি, মুকুল ধর যিনি একজন জাতিস্বর মানুষ এবং তার পিছনে লেগে আছে বেশ কিছু লোক, কারণ সে তার পূর্বজন্মে এমন একটি পাথরের হদিশ দিচ্ছে যেটির নাম হলো পরশ পাথর, যা নাকি সোনায় রূপান্তরিত করতে পারে যে কোনো ধরনের মেটাল বা যা কিছুকে। এই মুকুলের পেছনে যারা লেগে আছে তাদেরকে থামানোর জন্য মুকুল কোনোভাবেই হোক এই বিমল এবং কুমারের কাছে এসে পড়ছে, এবং তারা বিমল, কুমার, রুবি মিলে তারা সোনার কেল্লায় যাচ্ছে সেই পরশ পাথরকে খুঁজে পাওয়ার জন্য। কারণ সেই পরশ পাথর যদি অন্য লোকের হাতে চলে যায়, খারাপ লোকের হাতে চলে যায়, তাহলে সেটা খারাপ জায়গায় যাবে। এবার এই পরশ পাথর কি তারা খুঁজে পাবে, এবং যারা দুষ্ট লোক বা আরাবল্লী ডাকাত বলা যায় যারা, তারা কিভাবে এদের পথে বাধা হয়ে দাঁড়ায়, এবং আলটিমেটলি পরশ পাথর পাওয়ার পর কী হবে, এবং সেই পরশ পাথরটা কী, সেখান থেকে কী সোনা পাওয়া যায়, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে প্রথম যেই ভালো জিনিস যেটা আমি অবশ্যই বলবো সেটা হলো সুব্রত বসুর রাইটিং। বাংলার রূপকথা, পুরোনো ঠাকুমা দিদিমা যাদের মুখে এরকম ধরনের ব্রত কথা, বিভিন্ন কথা শোনা যায়। লক্ষ্মীরও অনেক কিন্তু কথা শোনা যায়, যেগুলো কিন্তু আজকালকার দিনে ম্যাক্সিমাম লোক কিন্তু সেই ব্যাপারগুলোর ব্যাপারে জানে না, কারণ আলোচনা করে না, এগুলোকে জাস্ট তাচ্ছিল্যর খাতায় রেখে দেয় এবং ভাবে এইগুলো সব রূপকথাতেও তো রূপকথার মতোই থাকুক, এবং সেগুলোকে লোকে প্রোগ্রেসিভ হয়ে গেছে এবং ভগবানের প্রতি ভক্তি এইগুলো জাস্ট মনের থেকে কিছু প্রয়োজনই রাখে, এছাড়া রাখে না। কিন্তু এই রূপকথার থেকে সৌগত বসু যেই রাইটিংটা এই গল্পের মধ্যে নিয়ে এসছে, সেখানে জাতিস্বরের ব্যাপার নিয়ে এসে গল্পটা সোনার কেল্লার উপর বেস করে কিন্তু বাঙালিটা সেটাকে যেরকমভাবে সৌগত বসু প্রত্যেকটা জিনিস লক্ষ্মীর এক একটা প্রতকথার থেকে নিয়ে তুলে এই গল্পটা লিখেছে, প্রথম প্রশংসা কিন্তু তারই, কারণ সেই কিন্তু আমার মনে হয় এই সিনেমার মেন হিরো। তাই এই রাইটিংয়ের জন্য কিন্তু এই সিনেমাটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভালো পজিটিভ থাকবে, কারণ এই ইনফরমেশন, এই যে এইগুলো খুঁজে বার করা, সেটা কিন্তু অবশ্যই ভালো, এবং ধাঁধা হেয়ালি লিখে সেগুলোকে সলভ করা, যেগুলো যেরকমভাবে লেখানো হয়েছে, যেরকমভাবে এখানে দেখাচ্ছে, সেগুলো সে কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য। এবং সঙ্গে সায়ন্তন ঘোষালের ডিরেকশন আমি বলবো এখানে কিন্তু বেশ ভালো রকম হয়েছে, যেটা আমার বেশ ভালো লাগবে। এবার যদি বলি, রাজস্থানকে খুব জয়সলমীকে খুব সুন্দরভাবে চিত্রের মধ্যে তুলে ধরেছে, সিনেমাটোগ্রাফি প্রশংসা ডেফিনেটলি করবো। এবং সোনার কেল্লার সারাউন্ডিং, সেটা কলকাতা হোক এবং বিভিন্ন জায়গা হোক, সেইগুলোকে যেরকমভাবে উঠে আসে গল্পের মধ্যে। রিসেন্ট টাইমে আমরা যদি একেনবাবু দেখে থাকি, রুদ্ধশ্বাস রাজস্থান, সেখানেও একটা উঠে এসেছিলো। এবং আমি পরশু দিনই সম্ভবত রিভিউ করেছিলাম হলো এই ক্লিকের সিরিজটা, যেখানে ওই যে জয়সলমী জমজমাট, সেখানেও তারা যেরকম দেখানোর চেষ্টা করেছে তার থেকে ফার বেটার ওয়েতে কিন্তু এখানে দেখানো তারা সক্ষম হয়েছে সোনার কেল্লাকে, যেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এক একটা ধারা সেগুলো রাইটিংয়ের মধ্যে যেরকমভাবে সুন্দর একটা দিক নিয়ে এসছে, এবং সেখানে মানুষের প্রকৃতি এবং মানুষের নেচার কীভাবে বদলাতে পারে এবং কেই তার উদ্দেশ্য, সেগুলোকে যেরকমভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সিনেমার মধ্যে, আর মনে হয় সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। পারফরমেন্সের কথা বলি, পরমব্রত, কোয়েল এবং গৌরব, তারা অ্যাজ ইউজুয়াল যেরকম ভালো পারফরমেন্স দেয় সেরকমই দিয়েছে। এক্সট্রা অর্ডিনারি বলার মতো কিছু এখানে নেই। সাহেব যদি বলি বা জ্যামি ব্যানার্জি, তারাও ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে সবথেকে বেশি কিন্তু সুপ্রভাতের পারফরমেন্স। মুকুলের চরিত্রে কিন্তু সে বেশ ভালো রকম অভিনয় করে গেছেন, তার মধ্যে যে ভয় ততস্থ ব্যাপারটা, সেটা কিন্তু ক্যারেক্টারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সে তুলে ধরতে সক্ষম হয়েছে, যেটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে অবশ্যই প্রশংসা করব, সম্ভবত এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, তবে কোথাও যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আমি অনেক জায়গা ছোঁয়া পেয়েছি, যেগুলোর হয়তো ইনফ্লুয়েন্স হতে পারে, বা আমি বলবো কাইন্ড অফ একটা রেফারেন্স সেখান থেকে নেওয়া। বা আমি যদি বলি এটা বুড়িমার প্রোটেকশনের, যেটা ভানু বন্দ্যোপাধ্যায়ের গল্পে আমরা দেখতে পাই, সেখানেও থেকে কিন্তু মিউজিকের মনে হয় ছোঁয়া দিকগুলো রাখা হয়েছে, সেটা ইমোশনাল করে হোক এবং সেগুলো থ্রিলিং পোর্শনে হোক, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এবং মূল যে গল্পটা পরশ পাথর, সেটাকে কেন্দ্র করে যা বার্তা এখানে উঠে আসে এবং ক্লাইম্যাক্সটা সেখানে যেইভাবে তারা দেখানোর চেষ্টা করেছে, সেগুলো কিন্তু আমি বলবো অবশ্যই এখানে ভালো। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো গল্পের মধ্যে উঠে আসে, সেগুলো ভালো বলবো। কিন্তু খারাপ দিক যদি বলি, এই সিনেমার মধ্যে সিনেমাটা চিত্রনাট্য পুরো সিনেমা জুড়ে কিন্তু ততটা এনগেজিং নয়, কারণ এক একটা সিন এতক্ষণ সময় ধরে টেক করছে, আমার মনে হয় সেগুলো একটু ফাস্ট পেসিংয়ে করলে আরও বেশি সিনেমাটা এনগেজ করতে পারতো। আমরা অ্যাকচুয়ালি এত সিনেমা এখন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, এবং সেগুলো কোন জায়গাটা দেখে দেখে মনে হয় যে এবার হয়তো এই জায়গাটা এতটা ডিমান্ড করছিল না, বাট সেগুলো টেনে যেন সিনেমার লেন্থটাও বড়ো হয়ে গেছে। এতক্ষণ হয়তো সময় ডিজার্ভ করছিল না, আরও হয়তো 10 মিনিট 15 মিনিট কমিয়ে দেওয়া যেতে পারতো সিনেমাটাকে, এরকম আমার যেটা দেখে মনে হয়েছে, যার জন্য কিছু জায়গায় কিন্তু ট্র্যাক ফিল হয়েছে, যেটা একটা খারাপ দিক কিন্তু এই সিনেমার জন্য। ভিএফএক্সের পোর্শন এখানে কিন্তু আবারও উইক রয়েছে, যেটা এখানে পরিষ্কার দেখতে পেলাম, এবং যেটা কিন্তু খারাপই দেখিয়েছে।
অ্যাকশন সিন যেগুলো কোরিওগ্রাফ করা হয়েছে এখানে, অ্যাকশন সিন আমি বলবো কেন আরও বেশি ইনোভেটিভ হওয়ার প্রয়োজন। এইগুলো ব্যাকডেটেড হয়ে গেছে এরকম ধরনের অ্যাকশন, আর ওই স্লোমোতে প্রত্যেকটা শটই দেখানো, সেইগুলো আর অ্যাটলিস্ট চলে না। এখানে আরও ইনোভেটিভ অ্যাকশন দেখানোর প্রয়োজন, যেগুলো এরকম ধরনের গল্পের সাথে বেশ মানানসই হবে। এগুলো অনেকটা ছেলে মানুষও টাইপের অ্যাকশনই হয়ে যাচ্ছে, যেটা আমার দেখতে একেবারেই ভালো লাগেনি। এবং আরেকটা বিষয় আপনারা দেখে রাখবেন যে ট্রেলারের মধ্যে জাতিস্বরের একটা কথা আছে, সেটা একটা লেভেল অবধি না ঠিক আছে, ওভারডোজ যখনই হয়ে যাচ্ছে ব্যাপারটা, তখনই গিয়ে যেন কোথাও গল্পটা কোথাও যেন ঘেটে যাচ্ছে। মানে মনে হচ্ছে এতটাও ইজিভাবে এই জিনিসগুলো হয়ে গেল, মানে এইগুলো আনএক্সপেক্টেড। মানে সেখানে কিছু মানে এমন কিছু রাখার প্রয়োজন যেটা শক দেবে বা অবাক করে দেবে। এতটা মানে অদ্ভুত টাইপের সেটাকে গল্পের খাতিরে নিয়ে আসা, জাতিস্বরে ওভারডোজ হয়ে যাওয়াটা আমার মনে হয় গল্পটার জন্য, সিনেমাটার জন্য একটা খারাপ দিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি বলবো ওভারঅল যদি জিজ্ঞেস করেন এই সিনেমাটা আপনারা গিয়ে দেখতে পারেন, আপনার ভালো লাগবে। খুব এক্সট্রা অর্ডিনারি কিছু এরকম এক্সপেক্ট করবেন না। খারাপ সিনেমা ডেফিনেটলি হয়নি। আপনার সময় কিন্তু আপনি এটা, যদি আপনি গল্পের মধ্যে ইনভেস্ট হতে পারেন এবং যদি জগের ধন পড়ে থাকেন বা এই ফ্র্যাঞ্চাইজি আগের সিনেমা দেখে থাকেন, তারা আপনার কিন্তু এই সিনেমাটা একবার হলেও কিন্তু ভালো লেগে যাবে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এই সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5। বলো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সোনার কেল্লায় জখের ধন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।